বিসমিল্লাহি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহিলা কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমাদের যে পড়াশোনা সেটি চালিয়ে নিয়ে যাচ্ছ। আজ সম্মান তৃতীয় বর্ষের সমাজ ও সম্প্রদায় এই কোর্সের সপ্তম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আমি সালমা আক্তার, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আমাদের আজকের যে বিষয় পরিচিতি তা হলো সমাজ ও সম্প্রদায়, সপ্তম অধ্যায় চীন। আমরা চীন নিয়ে গত ক্লাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি একটি দীর্ঘ অধ্যায় এবং অনেক কিছু জানার আছে এই চ্যাপ্টারটি থেকে। তাই আমরা প্রতিটি বিষয়ে খুব বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে স্বচ্ছভাবে এটি জানার চেষ্টা করব। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় দুটি: চীনের কমিউনিস্ট বিপ্লব, কুওমিন্টাং সরকার। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দুটি একটির সাথে আরেকটি সম্পর্কিত বিধায় এই দুটি টপিক একসাথে করে আজকে আলোচনা করা হচ্ছে। প্রথমত আলোচনা করব চীনের কমিউনিস্ট বিপ্লব নিয়ে। আমরা গত ক্লাসে চীনের সাংস্কৃতিক বিপ্লব সম্পর্কে আলোচনা করেছি, আর এই সাংস্কৃতিক বিপ্লব কিন্তু কমিউনিস্ট বিপ্লবের ভেতরেই সংঘটিত হয়েছিল। তো আজ আমরা আলোচনা করব চীনের কমিউনিস্ট বিপ্লব নিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ চীন 1921 সালের 1 জুলাই চীনের সাংহাই শহরে কমিউনিস্ট গোষ্ঠীগুলোর প্রতিনিধি হিসেবে মাও সেতুং, ডং বিও, সেন সিউ এবং আরো কয়েকজন প্রথম শ্রেণীর নেতা জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত করেন এবং চীনের সর্বহারা শ্রেণীর অগ্রণী দল হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির জন্ম হয়। এর আগে কিন্তু আমরা জানি যে সান ইয়াত সেনের যে দল সেটি ক্ষমতায় ছিল, কিন্তু পরবর্তীতে চীনকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত না করে কমিউনিস্ট দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মাও সেতুং 1921 সালের 1 জুলাই সাংহাই শহরে যে কমিউনিস্ট পার্টি সেটি প্রতিষ্ঠা করেন। আর 1922 সালে চীনা কমিউনিস্ট পার্টি চীনা জনগণের সামনে প্রথমবারের মতো একটি আদ্যপ্রান্ত সাম্রাজ্যবাদ বিরোধী ও সামন্ত বিরোধী গণতান্ত্রিক বিপ্লবের সুস্পষ্ট কর্মসূচি উপস্থাপিত করেন। তার মানে হচ্ছে 21 সালে সেটি গঠিত হলেও 22 সালে এটি সম্পূর্ণরূপে একটি দলের যে দিক নির্দেশনা থাকে, যে এই দলটি কেন গঠিত হয়েছে, এর লক্ষ্য কি, এর উদ্দেশ্য কি, এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণভাবে রূপান্তরিত হয়ে জনগণের সামনে হাজির হয়েছিল। এখানে আমাদের দেখার বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনা, সেটি হলো সাম্রাজ্যবাদ বিরোধী ও সামন্ত বিরোধী যে বিষয়টি। তার মানে হচ্ছে যে মাও সেতুং চেয়েছিলেন যে সম্পূর্ণরূপে চীন পাশ্চাত্যের যে সংস্কৃতি, পাশ্চাত্যের যে ধারা, সে ধারা থেকে বের হয়ে এসে একটি অন্যরকম যে অসাম্যর যে বৈষম্য, এগুলো থেকে দূরে থেকে চীনকে একটি কমিউনিস্ট দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। চীনারা তো এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো জানলেই তোমরা বুঝতে পারবে যে আসলে তার যে কমিউনিস্ট যে পার্টি সেটি গঠন করার পেছনে লক্ষ্যগুলো কি কি ছিল। চীনারা পাশ্চাত্যের সংস্কৃতিকে গ্রহণ করেনি বিধায় তাদের যে সংস্কৃতি তা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই স্বাতন্ত্র্যকে বোঝানোর জন্য চীনারা চীনকে মধ্যরাজ্য বলে অভিহিত করত। আমরা জানি আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে আমরা এখনো পর্যন্ত অনেক কিছুই পাই যেগুলো পাশ্চাত্যের সংস্কৃতির সাথে অনেকটাই সম্পূরক, অনেকটাই সম্পর্কিত। তার মানে হচ্ছে এই যেগুলো দেখা যাচ্ছে আমাদের যে সংস্কৃতি তা থেকে উৎপত্তি নয়। তো তার মানে এই সংস্কৃতিগুলো কোথা থেকে আসলো? যেহেতু আমরা দীর্ঘ সময় সাম্রাজ্যবাদী শক্তির কলোনি হিসেবে ছিলাম, উপনিবেশ হিসেবে ছিলাম, এই উপনিবেশ থাকার কারণে তাদের যে সাংস্কৃতিক যে ধারা, যে রীতিনীতিগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা অনেকটাই গ্রহণ করেছি, ধারণ করেছি এবং এখন পর্যন্ত আমরা সেগুলোকে কিন্তু পালন করি। কিন্তু চীন চেয়েছিল সম্পূর্ণরূপে তাদের যে নিজস্ব সংস্কৃতি, তাদের যে স্বাতন্ত্রতা, সেটাকে বজায় রেখে তাদের যে ধারাবাহিকতা, তাদের যে চলার যে গতি, সেটিকে অব্যাহত রাখার জন্য তারা পাশ্চাত্য সংস্কৃতির সাথে নিজেদেরকে একত্র করে পরিবর্তিত হতে চায়নি। চীনারা ছিলেন স্বদেশী সংস্কৃতিতে অভ্যস্ত। কনফুসীয় নীতি ও প্রাচীন বিদ্যার ব্যাপক প্রভাব বিস্তার করায় তারা স্বদেশী সংস্কৃতিতে অভ্যস্ত হয়। চীনা জাতি সুচিন্তিত বিবেচনায়
তারা যে বিষয়টি বলতো সেটি হলো যে চীন সভ্য জগতের মধ্যমণি আর পশ্চিমা সভ্যতা চৈনিক সভ্যতা অপেক্ষা নিম্নমানের। তার মানে তারা নিজেদেরকে সর্বোত্তম ভাবতো এবং পশ্চিমা যে সভ্যতা ছিল সেই সভ্যতাকে ভাবতো নিম্নমানের। কিন্তু আমাদের যে একটি ভুল, সবসময় আমরা যেটি চিন্তা করি যে পাশ্চাত্য সভ্যতাকে আমরা সবসময় সর্বোচ্চ মানে রেখে নিজেদের সভ্যতাকে নিজেদের সংস্কৃতিকে আমরা সবসময় একটু নিচের দিকে চিন্তা করি, কিন্তু চীন এর বিপরীতে চিন্তা ভাবনা করতো। চীনাদের কাছে পাশ্চাত্য হলো সভ্যতা বিবর্জিত একটি দেশ, যাকে বলা হয় বারবারিয়ান ল্যান্ড। চীনারা এটি চিন্তা করতো এবং বলতো, প্রচার করতো যে পশ্চিমা যে সভ্যতা সংস্কৃতি রয়েছে সেটি হচ্ছে গিয়ে সভ্যতা বিবর্জিত একটি দেশ। চীনা সম্রাটের বিবেচনায় চীনা জাতির অভাব ছিল সীমিত। চীনারা বিপুল পরিমাণে পণ্য রপ্তানি করলেও আমদানি করতে খুবই কম। তার মানে তাদের রপ্তানি পণ্যের পরিমাণ ছিল বেশি কিন্তু আমদানির পরিমাণ কম ছিল, কেননা তারা নিজেদের যে বিষয়গুলো সেগুলোতেই অনেক বেশি সন্তুষ্ট ছিল। পাশ্চাত্যের থেকে কোনো বিষয় নিয়ে তারা খুব বেশি মাথা ঘামাতো না। তাই পাশ্চাত্যের দেশসমূহ কোনোভাবে চীনে অনুপ্রবেশ করতে পারছিল না। আমরা জানি যে পশ্চিমা দেশ বা ব্রিটিশ যে যারা আমাদের এই উপমহাদেশে প্রবেশ করেছিল তা কিন্তু তারা ব্যবসা করার জন্য প্রবেশ করেছিল। তার মানে আমাদের অনেকগুলো বিষয়ের চাহিদা ছিল, আর এই চাহিদা পূরণের কথা বলেই কিন্তু তারা আমাদের এই উপমহাদেশে প্রবেশ করে এবং এই উপমহাদেশকে ছলে বলে কৌশলে যে কোনোভাবে তারা কিন্তু দখল করে নেয়। কিন্তু চীনারা কোনোভাবেই তাদেরকে সেই সুযোগটি প্রদান করেনি। যদিও কেউ চীনের সাথে সম্পর্ক স্থাপনে ইচ্ছুক হতো, সেক্ষেত্রে চীনারা নজরানা সম্রাটকে নত হয়ে কুর্নিশ করা এবং সম্রাটকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট বলে গণ্য করতে হতো। তার মানে হচ্ছে চীনে যদি বাইরের কোনো যে ব্যবসায়ী বা বাইরের কোনো দেশ থেকে যদি ব্যবসা করার জন্য যে অনুমতি সেটি নিতে হতো, তাহলে কিন্তু তারা চীনকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে, চীনের সম্রাটকে সর্বোচ্চ সম্মান সম্মান দেখিয়ে এবং শ্রেষ্ঠ সম্রাট বলে তারপর কিন্তু তাদের দেশে প্রবেশ করতে হতো। আর এই সব বিষয়গুলো কিন্তু পাশ্চাত্যের যে সভ্যতা, পাশ্চাত্যের যে দেশগুলো তারা কিন্তু মেনে নিতে পারেনি, আর তাই তারা কিন্তু সবসময় একটি ষড়যন্ত্রে লিপ্ত ছিল চীনকে কিভাবে অবনমিত করা যায়। এর ফলে কিন্তু এই সময় যে পাশ্চাত্যের যে ষড়যন্ত্র সেটি চলতে থাকে চীনকে এই অবস্থা থেকে নামিয়ে আনার জন্য। আর পাশ্চাত্যের এই ষড়যন্ত্র আফিম যুদ্ধের মাধ্যমে, এই আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1839 থেকে 1842 সালের মধ্যে। এই সময়কালের মধ্যে আফিম যুদ্ধটি হয়েছিল। এটি ছিল চীনের বিরুদ্ধে পাশ্চাত্য সভ্যতার একটি অন্যতম ষড়যন্ত্র, যেখানে চীনের সাথে গ্রেট ব্রিটেন জয়লাভ করে। ফলে ব্রিটেনের সাথে 1842 সালে চীনের নানকিং চুক্তি হয়, যাকে চীনারা অসম চুক্তি হিসেবে আখ্যায়িত করে। যেহেতু চীনারা সেখানে পরাজিত হয়েছিল তাই তারা বাধ্যগতভাবে পাশ্চাত্যের যে ব্রিটেন ছিল সেই গ্রেট ব্রিটেনকে কিছু দেওয়ার জন্য তারা বাধ্য ছিল। এবং এখানে যে চুক্তি হয়েছিল সেটি সম্পূর্ণভাবে বলা হয় একটি অসম চুক্তি, অর্থাৎ যুদ্ধের যে ক্ষয়ক্ষতি তার তুলনায় তাদেরকে গ্রেট ব্রিটেনকে অনেক বেশি পরিমাণে প্রদান করতে হয়েছিল চীনকে। আর এর যে এখানে দেখা গেল যে এটিকে বলা হচ্ছে অসম চুক্তি, কেননা চুক্তি অনুযায়ী হংকং দ্বীপপুঞ্জ ব্রিটেনের অধিকারভুক্ত হয় এবং যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে চীন ব্রিটেনকে 21 মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়। চীনের কমিউনিস্ট বিপ্লব সম্পর্কে তো এই ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখলাম যে চীন চেয়েছিল শান্তিপূর্ণ একটি অবস্থা এবং গ্রেট ব্রিটেনের সাথে কোনো ধরনের ঝামেলায় না যেতে চেয়ে কিন্তু তারা এই ক্ষতিপূরণ প্রদান করার জন্য সম্মত হয়েছিল। আর আমরা যদি এখন এই কমিউনিস্ট বিপ্লব সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের আরেকটি বিষয় সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে, সেটি হলো কমিনটাং সরকার। আর এই কমিনটাং সরকার হচ্ছে চীনের যে এই কমিউনিস্ট বিপ্লব এর আগের যে সরকার ছিল সেটিকে বলা হয় কমিনটাং সরকার। তাহলে এখন আমরা কমিনটাং সরকার সম্পর্কে আলোচনা করব। বক্সার বিদ্রোহের কয়েক বছর পর ডক্টর সান ইয়াত সেনের নেতৃত্বে চীনে গড়ে ওঠে একটি জাতীয় দল। দলটির নাম ছিল কমিনটাং। 1912 সালের 1 জানুয়ারি ক্ষমতায় অধিষ্ঠিত হন ডক্টর সান ইয়াত সেন এবং তার ন্যাশনাল পিপলস পার্টি। আর এই ন্যাশনাল পিপলস পার্টিকেই বলা হয় কমিনটাং। তিনি নতুন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং নতুন প্রজাতন্ত্রের রাজধানী করা হয় নানকিং শহরকে। তিনি ছিলেন চীনের অন্যতম শক্তিশালী বিপ্লবী নেতা। আমরা এখনো পর্যন্ত সান ইয়াত সেনের কিন্তু নাম শুনি এবং তিনি কিন্তু একজন যথাযথ একজন যোগ্য নেতা ছিলেন, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে তিনি কিন্তু তার ক্ষমতা বেশি দিন পর্যন্ত ধরে রাখতে পারেননি। তিনি চীনকে আধুনিক বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে জনগণের কল্যাণে 3টি মৌলিক নীতি বা সূত্রের উদ্ভাবন করেন, আর এটিকে বলা হয় থ্রি পিপলস প্রিন্সিপালস নামে এটি পরিচিত। ডক্টর সানিয়াত সেনের 3টি মৌলিক নীতি হলো দ্য প্রিন্সিপাল অফ ন্যাশনালিজম, দ্য প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ লাইভলিহুড। এই 3টি নীতি তিনি অনুসরণ করতেন এবং এই 3টি নীতি অনুসরণের মাধ্যমে তিনি চীনকে একটি আধুনিক বিশ্বের শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ডক্টর সানিয়াত সেন দেশপ্রেম ও জাতীয়তাবাদ
সাম্রাজ্যবাদে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র ও জনগণের সমৃদ্ধি আনয়নের জন্য জনগণকে উদাত্ত আহ্বান জানান এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য জনগণকে সংগঠিত করেছিলেন। তিনি কিন্তু অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসেন, এবং তিনি চেয়েছিলেন যে চীনে দেশপ্রেম এবং জাতীয়তাবোধ এই দুটি বিষয়কে স্থাপিত করার মাধ্যমে একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ চীন সংগঠিত করার জন্য। ডক্টর সানিয়া সেন তার বক্তৃতা এবং লেখনীর মধ্যে দিয়ে তুলে ধরেন যে চীন যতক্ষণ পর্যন্ত না সাম্রাজ্যবাদীদের অবাঞ্ছিত প্রবেশ থেকে নিজেকে মুক্ত করতে পারবে এবং চীনা জনগোষ্ঠী জাতি হিসেবে পুনর্গঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই শক্তিশালী জাতি হিসেবে মাথা উঁচু করে সে যে চীন কখনোই শক্তিশালী জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর এই বিষয়টিকে বোঝানোর জন্য তার যে বক্তব্য, সেই বক্তব্যটি এখন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এই বক্তব্যটি দেখলেই বুঝতে পারবে যে তিনি আসলে তখনকার চীনের অবস্থা কি ছিল এবং এ থেকে উত্তরণ না করলে চীনের অবস্থা কি হবে সেই বিষয়গুলো সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেন, টুডে উই আর দ্য poorest and weakest nation in the world and occupy the lowest position in international affairs. চিন্তা করো যে তখনকার সময় চীন ছিল একটি দেশ, পুরো বিশ্বের মধ্যে একটি নিম্ন আয়ের বা নিম্নতম একটি দেশ, যেটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আদার ম্যান আর দ্য কার্ভিং নাইফ অ্যান্ড সার্ভিং ডিশ, উই আর দ্য ফিশ অ্যান্ড দ্য মিট। মানে খুব সুন্দর করে জিনিসটি বুঝিয়েছে যে আমরা অনেকটাই মাছ এবং মাংসের মতো ডিশের মধ্যে সার্ভ করা হয়েছে, এবং যে কেউ এটি যে কোনো সময় নাইফ দিয়ে এবং যে কার্ভিং নাইফ গুলো দিয়ে বা আমাদেরকে খেয়ে ফেলতে পারে। আওয়ার পজিশন এট দ্য টাইম ইজ মোস্ট প্রিলিয়াস ইফ উই ডোন্ট আর্নেস্টলি oppose national and world together and 400 million people into a strong nation, there is a danger of China's being lost and our people being destroyed. যে এখনো পর্যন্ত আমরা যদি আমাদের জাতীয়তাবাদের মাধ্যমে এবং সংগঠিত হওয়ার মাধ্যমে যদি আমরা আমাদেরকে শক্তিশালী না করি, তাহলে একটি সময় আমরা ধ্বংস হয়ে যাব। তিনি প্রচার কাজ এবং সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ দক্ষ হলেও মজবুত সংগঠন না থাকায় তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারছিলেন না। যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে তিনি যথেষ্ট একজন যোগ্য, দক্ষ নেতা ছিলেন, কিন্তু তার পাশের যে সংগঠন এবং কার্যকরী কোনো সংগঠন না থাকার কারণে কিন্তু তিনি তার যে পদক্ষেপগুলো সেগুলোকে যথাযথভাবে আরোপ করতে পারছিলেন না এবং সেটিকে ফলপ্রসূ করতেও পারছিলেন না। 1925 সালে ডক্টর সানিয়া সেনের মৃত্যুর পর কুওমিন্টাং দলের নেতৃত্ব বর্তায় তার শিষ্য চিয়াং কাইশেকের উপর, যিনি চীনে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। এ ব্যাপারে তিনি কিছুটা সফল হন, কিন্তু তিনি অনেকটাই যে ধনিক তোষণ নীতি, মানে যারা খুব ধনী শ্রেণী ছিল তাদের প্রতি তার এক ধরনের স্বজন প্রীতি কাজ করত, বিধায় তিনি তার আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে থাকেন। কেননা অধিকাংশ মানুষই ছিল সেখানে কৃষক, দরিদ্র শ্রেণীর মানুষ। তাদের যে সাপোর্ট সেটি তারা না পাওয়ার কারণে তারা কিন্তু যে কাইশেকের যে বিরুদ্ধে আন্দোলন করেন, ফলে অরাজকতার পরিস্থিতি পরিলক্ষিত হয়, যার ফলে কুওমিন্টাং ব্যবস্থা ভেঙে পড়ে এবং সৃষ্টি হয় এক নতুন সরকার ব্যবস্থা, যা গড়ে তোলেন মাও সেতুং। আর এই মাও সেতুং এর যে দল সেটিকে আমরা বলেছি যে কমিউনিস্ট বিপ্লব। কমিউনিস্ট পার্টির লাল ফৌজ, আমরা কমিউনিস্ট পার্টির লাল ফৌজের সম্পর্কে আলোচনা করেছি সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে। এই লাল ফৌজ দক্ষিণাঞ্চলের উপর কর্তৃত্ব স্থাপন করেন। 1949 সালের জানুয়ারি মাসে পিংকিং অধিকার করে নিলে চিয়াং নিজে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে লি সাংজেনকে অস্থায়ী রাষ্ট্রপতি পদে নিযুক্ত করেন। তিনি ইয়াংসিকিয়াং নদী বরাবর চীনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব দিলে কমিউনিস্টদের সঙ্গে তার বোঝাপড়ার চেষ্টা করেন, কিন্তু কমিউনিস্টরা চিয়াং এর যে প্রস্তাব সেই প্রস্তাবটিকে বিদ্যুৎ গতিতে কুওমিন্টাং এর রাজধানী নানকিং অধিকার করে নেন। তিনি প্রত্যাখ্যান করেন যে তারা কিন্তু কখনোই চাননি যে চীনকে দুভাগে বিভক্ত করে ফেলতে। 1949 সালের 1 অক্টোবর মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীন পিপলস রিপাবলিক অব চীনা রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করলে এশিয়ার বুকে সর্বপ্রথম একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। তো আমরা এই পুরো বিষয়টি নিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সাংস্কৃতিক বিপ্লব ছিল, সেই বিপ্লবের সাথে কমিউনিস্ট বিপ্লব সম্পর্কিত, এবং কমিউনিস্ট বিপ্লবের আগে যে কুওমিন্টাং সরকার ছিল, কুওমিন্টাং সরকারের অবস্থা কি ছিল, এবং তাদের যে পাশ্চাত্য যে সমাজ সংস্কৃতি, তাদের যে সাম্রাজ্যবাদ বিস্তারের ক্ষেত্রে যে বাধা চীন প্রদান করেছিল, সর্বকিছু কিন্তু আমাদের একটির সাথে আরেকটি সম্পর্কিত। তাই আমাদের আগের বিষয়গুলো একটু ভালোভাবে জানতে হবে, পরবর্তীতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে তাই ভালো ধারণা গ্রহণ করতে পারবো। তো আজ আমাদের
এই যে আলোচনা চীন সম্পর্কে, সেই আলোচনার আজকে এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী ক্লাসে চীনের আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।